প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একদম সময় খুব কমই আছে, তবুও তোমরা অনেকেই বারবার করে কমেন্টস করছো যে স্যার আমাদের ডে এবং ইভিনিং শিফটের কিছু প্রশ্ন বেছে দিন, যেগুলো আমাদের খুব আশার মতো এরকম কোশ্চেন বেছে দিন। আরও অনেক প্রশ্ন তোমরা করেছো যে স্যার মর্নিং শিফটে যে প্রশ্নগুলো এসছে সেগুলো কি করব। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু শর্ট ভিডিও আমি তোমাদের করছি, বেশি আলোচনা করব না, বেশি ভিডিওটি বড় করব না, তো একটু মনোযোগ সহকারে শোনো। তো মর্নিং শিফটে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে তোমরা বাদ দিয়ে ডে শিফটে যারা পরীক্ষা দিতে চাইছো সেগুলো করতে হবে তোমাদের। মর্নিং শিফটে কোনো প্রশ্ন তোমরা করো না, এটি আমার মতে আমি তোমাদের বলছি। তোমরা কোন প্রশ্নগুলো দেখবে আমি একটু ভালো করে বলি। দেখো, প্রথম অধ্যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, যেটি আমি তোমাদের আগের দিনে আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম মর্নিং শিফটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রশ্নটি এসছে। প্রশ্নটি কীভাবে এসছে আমি তোমাদের বলি। প্রশ্নটি এসছে ভারতের সংবিধানের কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধান কী কী মূল নীতির ভিত্তিতে গঠিত, তার মানে কি সংবিধানটা তোমাদের ভারতের সংবিধান আলোচনা করতে হবে, এবং সাংবিধানিকতাও তোমাদের যদি পারো একটুখানি আলোচনা করে দিতে পারলেই হয়ে যেত। এই প্রশ্নটি দিয়েছে, তার মানে বাকি রইল এবার কি, দেখো, সংবিধানের মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। তোমরা এখান থেকে আমি বলছি তোমরা পড়ে যাও স্বাধীনতা সাম্যটি, খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সাম্য যদি পারো ভ্রাতৃত্বটা পড়ে যাও, ঠিক আছে। আর যদি ভ্রাতৃত্ব না পড়তে চাও তাহলে ন্যায়টা পড়ে যাও, ঠিক আছে। ন্যায়, স্বাধীনতা, সাম্য, এই তিনটে পড়ে যাও। এই তিনটে থেকে আমরা আশা করি তোমরা একটি প্রশ্ন কমন পাবে। তাহলে কি বললাম, তোমরা পড়বে হচ্ছে ন্যায়, স্বাধীনতা, সাম্য সাংবিধানিক মূল্যবোধ হিসাবে, ঠিক আছে। এই প্রশ্নটি পড়বে, কারণ এখান থেকে এই প্রশ্ন দুটোর মধ্যে থেকে দিতে পারে। এবং তোমরা পরবর্তী চ্যাপ্টার দেখবে। পরবর্তী চ্যাপ্টার আসি, দেখো, মৌলিক অধিকার, আইনের ভূমিকা, ক্ষমতা বন্টন, ঠিক আছে। এখানে তোমাদের এখান থেকে তোমরা যেটা পড়বে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। শুধু এই প্রশ্নটা একটু পড়ো। আর স্বাধীনতা সাম্যের তো ওপরে পড়ছো, সেই স্বাধীনতা সাম্যের অধিকারের আলোচনা করো, এটি পড়লেই হবে। আচ্ছা, আইনের অনুশাসন, এর মূল নীতিগুলি আলোচনা করো। এই নীতিগুলো জাস্ট একটু ওপর তোমরা চোখ বুলিয়ে যাও, ঠিক আছে। এই প্রশ্নটা পড়ো। এবার দেখো, আমাদের এই চ্যাপ্টার থেকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, যেটি আমি কালকে আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র, এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তার মধ্যে থেকে তোমাদের দিয়েছে ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র দিয়ে দিয়েছে। তোমাদের আসার মতো হচ্ছে সার্বভৌম আর প্রজাতন্ত্র। সার্বভৌম, প্রজাতন্ত্র এবং সমাজতান্ত্রিক, এই তিনটে ভালো করে পড়ো। কি বললাম, সার্বভৌম, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই তিনটে ভালো করে তোমরা পড়ে যাও, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা কি পড়বে, দেখো আমি ফার্স্ট কোশ্চেনই দেখো আমি দিয়েছি, কিন্তু এই কোশ্চেনটি তোমাদের মর্নিং শিফটে এসে, দেখো, এক একটা ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তার মানে ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র চলে এসেছে। তাহলে বাকি রইল কি, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রটা ভালো করে পড়বে এবং তার সাথে পড়বে সার্বভৌম, ঠিক আছে। এই দেখো এই প্রশ্নটা, সার্বভৌম আর সমাজতন্ত্রের মধ্যে এই 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 কোশ্চেনটা, ঠিক আছে। মানে 2 নম্বরের কোশ্চেনটা তোমরা ভালো করে করে যাও। আশা করি এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে ডে শিফটে এবং ইভিনিং শিফটেও। তারপর দেখো, এখানে আমাদের মডেল 1টা গেল। তোমরা মডেল 1 থেকে বেশি চিন্তিত হচ্ছিলে যে স্যার অনেক প্রশ্ন মডেল 1 থেকে কীভাবে পড়বো। তাহলে এইগুলো পড়ে যাও, সার্বভৌমকতা, সমাজতন্ত্র পড়ে যাও। আর ওখান থেকে হচ্ছে তোমাদের আইনের অনুশাসন, এর মূলনীতি, আর ভারতের সংবিধানের সাম্য ও স্বাধীনতা পড়বে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও। আর তার সাথে ন্যায় বিচার, ঠিক আছে। ন্যায় ন্যায় বিচারের বিষয়টি তোমরা একটু পড়ে যাবে, ধারণাটা, ঠিক আছে। তার মানে বেশি কোশ্চেন হলো না তোমাদের বাকি। এবার হচ্ছে মডেল 2 থেকে। মডেল 2 থেকে দেখো, অলরেডি আমাদের ভারতের সংবিধানে 51 নং ধারার মৌলিক যে কর্তব্যগুলো সেই সম্পর্কে নিবন্ধন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের দিয়েছে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব, উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো মর্নিং শিফটে, এবং এই প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। তো মূল্য ও তাৎপর্য দিয়েছে, তার মানে আমাদের প্রশ্ন এবার ইম্পর্টেন্ট আছে, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা লেখো। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা, এই প্রশ্নটা ভালো করে তোমরা রেডি করো, ঠিক আছে। এই প্রশ্ন রেডি করো এবং এর সাথে তোমরা করবে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য, এই প্রশ্নটি, ঠিক আছে। এই দুটি প্রশ্ন ভালো করে এখান থেকে পড়ে যাও, দেখবে এখান থেকে তোমরা প্রশ্ন আশা করি কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এবং তোমাদের ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করে এবং তার গুরুত্ব, তাৎপর্য। আরেকটা রয়েছে কোশ্চেন, সেটা হচ্ছে এই কোশ্চেনটা তোমরা হয়তো পড়ে যাও, নিয়েছো,
দেখো, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতার দিকগুলি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে পড়ে যাও, এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, দেখবে তোমাদের পরীক্ষা ভালো যাচ্ছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।